ঢাকার রাজনৈতিক অঙ্গনে এখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে, যে নীরবতার ভেতরে লুকিয়ে আছে এমন কিছু গোপন কাহিনী যা বাইরে এলে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক মানচিত্র বদলে যেতে পারে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন কিছু পদক্ষেপ নিচ্ছে বলে জানা যাচ্ছে, যা তাদের নিজেদের ভবিষ্যতের জন্যই কাল হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ভুলের মাসুল দিতে হবে দলটিকে, এবং সেই মাসুল হতে পারে চিরকালের জন্য ক্ষমতা থেকে দূরে থাকা। গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন গোপন স্থানে কিছু বৈঠক হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই বৈঠকগুলোর বিষয়বস্তু এতটাই স্পর্শকাতর যে সংশ্লিষ্ট কেউই প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি। তবে একাধিক সূত্র থেকে যে তথ্য বেরিয়ে আসছে তা রীতিমতো বিস্ময়কর। বিএনপি নাকি এমন কিছু রাজনৈতিক শক্তির সাথে হাত মেলাতে যাচ্ছে যাদের সাথে জনগণের সম্পর্ক ঘৃণার, যে দলটিকে মানুষ থুতু দেয়, যাদের সবাই সুযোগ সন্ধানী মনে করে, সেই দলের সাথেই নাকি বিএনপির আসন সমঝোতার কথা হচ্ছে। জিএম কাদের নামটি এই মুহূর্তে রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচিত হচ্ছে। সেই জিএম কাদের, যিনি 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিতব্য বিতর্কিত নির্বাচনের আগে ভারত সফর করে এসেছিলেন। বিমানবন্দরে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিলেন যে দিল্লিতে কি আলোচনা হয়েছে, তখন তার উত্তর ছিল অবিশ্বাস্য। তিনি বলেছিলেন, ভারতের অনুমতি ছাড়া এই বিষয়ে কিছু বলা যাবে না। এই একটি বাক্যই যথেষ্ট ছিল তার রাজনৈতিক চরিত্র বোঝার জন্য। কোন ধরনের রাজনীতিবিদ হলে নিজের দেশের মানুষের কাছে জবাবদিহি করতে গিয়ে আরেকটি দেশের অনুমতির কথা বলেন, সেই প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, শেখ হাসিনাও ভারতের প্রতি ঝুঁকে থাকা নেত্রী ছিলেন, কিন্তু তিনি ছিলেন অনেক বেশি কৌশলী এবং স্মার্ট। তিনি কখনো এত প্রকাশ্যে এবং এত অপরিণতভাবে কথা বলতেন না। কিন্তু জাতীয় পার্টির নেতারা এই ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। তারা ব্যক্তিত্বহীন, তারা কোনো কৌশল বোঝেন না এবং তারা নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন নন। এই ধরনের একটি দলের সাথে বিএনপি কেন হাত মেলাতে যাচ্ছে, সে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আরও গভীরে যেতে হবে। সূত্রগুলো বলছে, বিএনপি আসলে একটি ফাঁদে পড়ে গেছে। এই ফাঁদ তৈরি করেছে প্রতিবেশী দেশ ভারত। এই ফাঁদ থেকে বের হওয়ার কোনো উপায় বিএনপির এই মুহূর্তে দেখছে না। যখন কোনো রাজনৈতিক দল এতটা কোণঠাসা হয়ে পড়ে, তখন তারা মরিয়া হয়ে যে কোনো কিছু করতে রাজি হয়। বিএনপির ক্ষেত্রেও সম্ভবত তাই ঘটেছে। তারা এতটাই হতাশ হয়ে পড়েছে যে দলকে সারা দেশের মানুষ ঘৃণা করে, সেই দলের সাথেও তারা আলোচনা করছে। জিএম কাদের সম্প্রতি একটি বিবৃতিতে বলেছেন যে বিএনপির সাথে জাতীয় পার্টির জোট নয়, তবে আসনভিত্তিক সমঝোতা হতে পারে। এই কথাটি অত্যন্ত সতর্কতার সাথে বলা হয়েছে। জোট শব্দটি তিনি এড়িয়ে গেছেন, কারণ জোট বললে সরাসরি একটি আনুষ্ঠানিক সম্পর্কের কথা বোঝায়। কিন্তু আসনভিত্তিক সমঝোতা শব্দটি ব্যবহার করে তিনি একটু ঘুরে পেঁচে একই কাজ করতে চাইছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, জামায়াত ইসলামী চরমনাইয়ের পীরের দল এনসিপি তাদের সাথে বিএনপি যে সম্পর্ক রেখেছে, সেটাও কিন্তু প্রচলিত অর্থে জোট নয়, সেটাও আসনভিত্তিক সমঝোতা। তাহলে জাতীয় পার্টির সাথে সম্পর্ক কেন আলাদা হবে? এটি মূলত জোটের একটি নতুন রূপ ছাড়া আর কিছুই নয়। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কেন এই পথে হাঁটছে? এর উত্তর খুঁজতে হলে গত কয়েক মাসের রাজনৈতিক ঘটনা প্রবাহ পর্যালোচনা করতে হবে। 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন হয়েছে। জামায়াতে ইসলামী অপ্রত্যাশিতভাবে শক্তিশালী হয়ে উঠেছে। এই উত্থান এতটাই দ্রুত এবং ব্যাপক যে এটা স্বয়ং জামায়াতে ইসলামীও আশা করেনি। আমাদের অভ্যন্তরীণ পরিকল্পনা ছিল 2048 সালের দিকে তাদের আসল উত্থান হবে, কিন্তু বিএনপির কিছু মারাত্মক ভুল সিদ্ধান্ত জামায়াতের এই উত্থানকে ত্বরান্বিত করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, 5 আগস্টের পর থেকে বিএনপি যদি এতটা লোভী আচরণ না করত, যদি তারা সাধারণ মানুষের উপর অত্যাচারমূলক কর্মকাণ্ডে জড়িত না হতো, তাহলে জামায়াতের এই অপ্রত্যাশিত উত্থান কখনোই সম্ভব হতো না। কিন্তু বিএনপি নেতাকর্মীদের একাংশ এমনভাবে আচরণ করেছে যে মানুষ তাদের উপর আস্থা হারিয়ে ফেলেছে। এই সুযোগটা জামায়াতে ইসলামী লুফে নিয়েছে এবং তারা এখন অনেক বেশি শক্তিশালী অবস্থানে আছে। বর্তমান পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে বিএনপির পক্ষে কোনো বড় দলকে নিজেদের দিকে টানা সম্ভব হচ্ছে না। যারা বাংলাদেশপন্থী, যারা জুলাই আগস্টের আন্দোলনের পক্ষে, তাদের কেউই বিএনপির সাথে যেতে রাজি হচ্ছে না। এমনকি এনসিপি, যে দলটিকে বিএনপি অনেকবার চেষ্টা করে ধরে রাখতে চেয়েছিল, সে দলটিও শেষ পর্যন্ত জামাতের দিকে ঝুঁকে গেছে। কর্নেল অলিউল্লাহ জামাতের দিকে গেছেন। এই পরিস্থিতিতে বিএনপির সামনে অন্য কোনো বিকল্প নেই বলেই তারা জাতীয় পার্টির দিকে হাত বাড়াচ্ছে। কিন্তু এখানে একটা মৌলিক সমস্যা আছে, যেটা বিএনপি হয়তো বুঝতে পারছে না অথবা বুঝেও এড়িয়ে যাচ্ছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী শক্তি। গত 1.5 দশকের বেশি সময় ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে মিলে ক্ষমতায় ছিল। ফ্যাসিবাদী শাসনের অংশীদার ছিল এই দল। সুতরাং জাতীয় পার্টির সাথে আসন সমঝোতা করা মানে পরোক্ষভাবে আওয়ামী লীগের সাথে জোট করা। এই নতুন বাংলাদেশে, যেখানে মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, যেখানে ফ্যাসিবাদের সহযোগী একটি দলের সাথে হাত মেলানো কতটা গ্রহণযোগ্য হবে, সেই প্রশ্ন বিএনপির নেতৃত্বকে ভাবতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, জাতীয় পার্টির সাথে সমঝোতা করলে বিএনপির প্রতিপক্ষ দলগুলো একটি বড় অস্ত্র পেয়ে যাবে।
তারা বিএনপিকে ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করতে পারে। এনসিপি, জামায়াত এবং অন্যান্য দলের কর্মীরা রাস্তাঘাটে বিএনপি সমর্থিত প্রার্থীদের এই অভিযোগে আক্রমণ করতে পারবে। এটি শুধু রাজনৈতিক প্রচারণায় নয়, মাঠ পর্যায়ে শারীরিক সংঘর্ষেও প্রভাব ফেলতে পারে। এই বাস্তবতাটি বিএনপি নেতৃত্ব কতটা বিবেচনায় নিচ্ছেন সেটা স্পষ্ট নয়। এবার আসা যাক সবচেয়ে স্পর্শকাতর একটি বিষয়। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যর পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুজব ছড়াচ্ছে। অনেকে বলছেন তিনি আসলে বেঁচেই নেই, অনেক আগে মৃত্যু করেছেন। এই অভিযোগ প্রথম দিকে অনেকটা বিশ্বাস করতে চাননি, কিন্তু সময়ের সাথে সাথে নানা দিক থেকে এমন তথ্য আসতে শুরু করছে যা এই সন্দেহকে আরও জোরালো করছে। যদি এই অভিযোগ সত্যি হয়, তাহলে প্রশ্ন হচ্ছে বিএনপি কেন এই তথ্য গোপন রাখছে এবং কখন তারা এটি প্রকাশ করবে। রাজনৈতিক কৌশলবিদরা বলছেন বিএনপি হয়তো নির্বাচনের ঠিক আগে এই খবর প্রকাশ করতে পারে। উদ্দেশ্য দুইটি হতে পারে, প্রথমত সহানুভূতির ঢেউ তৈরি করে ভোট পাওয়া, দ্বিতীয়ত শোকের পরিবেশ তৈরি করে নির্বাচন স্থগিত করার দাবি তোলা। যদিও এটাই বিএনপির পরিকল্পনা হয়, তাহলে এটি হবে চরম অমানবিক একটি কাজ। একজন প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা কোনো গণতান্ত্রিক দলের কাজ হতে পারে না। বর্তমান বাস্তবতায় যারা মাঠ পর্যায়ে জনগণের সাথে মেশেন, তারা একটি বিষয় স্পষ্ট বুঝতে পারছেন, বিএনপির পক্ষে এই মুহূর্তে জনগণের ভোটে ক্ষমতায় আসার কোনো বাস্তবসম্মত সম্ভাবনা নেই। এটি কোনো রাজনৈতিক বিশ্লেষণ নয়, এটি মাঠের বাস্তবতা। মানুষ বিএনপির উপর ক্ষুব্ধ, বিশেষ করে 5 আগস্টের পর থেকে বিএনপির কিছু নেতাকর্মী যে আচরণ মানুষ দেখেছে, তাতে তারা হতাশ হয়েছে। এই হতাশা ভোটে প্রতিফলিত হবে। এই অবস্থায় বিএনপির সামনে আসলে কি করণীয়? বুদ্ধিমান রাজনীতিবিদরা বলছেন বিএনপির উচিত বাস্তববাদী হওয়া। এবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা না করে শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রস্তুতি নেওয়া উচিত। প্রধান বিরোধী দল হিসেবে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, জনমত গঠন করা এবং পরবর্তী নির্বাচনের জন্য নিজেদের তৈরি করা, এটাই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত কৌশল। কিন্তু বিএনপি সেই পথে হাঁটছে বলে মনে হচ্ছে না। বিএনপির নেতৃত্ব মনে করছে যে কোনো উপায় হোক তাদের ক্ষমতায় যেতে হবে। কৃত্রিম উপায় হোক, জোট করে হোক, সমঝোতা করে হোক, তাদের ক্ষমতায় যেতেই হবে। এই মনোভাবই তাদের ভুল পথে নিয়ে যাচ্ছে। একই মনোভাব থেকেই তারা জাতীয় পার্টির সাথে, ভারতের সাথে এবং পরোক্ষভাবে আওয়ামী লীগের সাথে সম্পর্ক গড়ে তুলছে। কিন্তু বাংলাদেশের জনগণ এটি সহ্য করবে না। জাতীয় পার্টির ভোট নেই বললেই চলে। সারা বাংলাদেশে হয়তো 1 লাখ ভোট আছে এই দলের। 1 লাখ ভোটের জন্য বিএনপি নিজেদের যে ক্ষতি করছে সেটি অপূরণীয়। জাতীয় পার্টির সাথে সম্পর্ক করার ফলে বিএনপি হয়তো কিছু আওয়ামী লীগের সমর্থকের ভোট পেতে পারে, কিন্তু এর বিনিময়ে তারা নিজেদের যে কোটি কোটি ভোটার আছে যারা বিএনপির কর্মী নয় কিন্তু বিএনপিকে ভোট দিতেন, তাদের হারাবে। যে দল ফ্যাসিবাদ সহযোগী দলের সাথে সমঝোতা করে, সেই দলকে এই সাধারণ ভোটাররা আর ভোট দেবে না। এই পুরো পরিস্থিতি জামায়াত ইসলামের হাতে আরেকটা অস্ত্র তুলে দিচ্ছে। জামায়াত এখন প্রচার করতে পারবে যে দেখুন বিএনপি আওয়ামী লীগের দোসরদের সাথে হাত মিলিয়েছে, তারা আসলে একই গোষ্ঠীর লোক। এই প্রচারণা মাঠ পর্যায়ে অত্যন্ত কার্যকর এবং আরও বেশি ভোট জামাতের দিকে চলে যাবে। শেষ পর্যন্ত বিএনপি কি করবে সেটি এখনো স্পষ্ট নয়, তবে যে পথে তারা হাঁটছে সেই পথে তাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। নির্বাচনের আগে সর্বশেষ বড় ভুল বিএনপিকে চিরকালের জন্য ক্ষমতার বাইরে রেখে দিতে পারে। এটাই হয়তো বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের শুরু।